আমি আগের লেসনে তোমাদের পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই সেই কাজটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং তোমাদের যে হোমটাস্ক আমি দিয়েছিলাম তোমরা সেগুলো করে রেখেছো। সেগুলো কারেকশনের ব্যাপারে আমি তোমাদের করে জানাবো। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব খুব মন দিয়ে বুঝবে, খুব মন দিয়ে শুনবে এবং ভিডিও দেখার পর তোমরা সেগুলোকে খাতায় লিখে মুখস্থ করার চেষ্টা করবে। আজকে আমি আলোচনা করব মডাল নিয়ে, MODAL। নিশ্চয়ই ভাবছো যে মডাল আবার কি? মডাল হচ্ছে একটি বিশেষ সাহায্যকারী ভার্ব, যাকে ইংরেজিতে বলা হয় হেল্পিং ভার্ব। এর আর একটা নাম আছে অক্সিলিয়ারি ভার্ব। এদের কাজ হচ্ছে মেন ভার্বের বা ক্রিয়ার আগে বসে সেই ভার্বকে, অর্থাৎ সেই মেন ভার্বকে বিভিন্ন ভাব অনুযায়ী ক্রিয়া সম্পাদনে সাহায্য করে। তাহলে মডাল জিনিসটা কি? মডাল হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। এরা মেন ভার্বের আগে বসে মূল ভার্বকে বা মেন ভার্বকে বিভিন্ন ভাব অনুযায়ী ক্রিয়া সম্পাদনে সাহায্য করে। এবার তোমাদের যে যে মডেলগুলো করতে হবে, জানতে হবে তাদের ব্যবহার, আমি আগে সে বিষয়ে বলে নিই। তোমাদের মডেল হিসেবে যাদের ব্যবহার শিখতে হবে সেগুলি হলো ক্যান, CAN, কুড, COULD, মে, MAY, মাইট, MIGHT, মাস্ট, MUST, শ্যাল, SHALL, শুড, SHOULD, উইল, WILL, উড, WOULD, আর ইউজ টু, USED, TO2। যাই হোক, এই মডেলের ব্যবহারের ক্ষেত্রে আমি তোমাদের পরে জানাবো কীভাবে মডেল আমরা ব্যবহার করব বিভিন্ন ভাব অনুযায়ী। তার আগে তোমাদের মডেলের বৈশিষ্ট্য সম্বন্ধে কিছু বলি এবং সেগুলি তোমরা খাতায় লিপিবদ্ধ করবে এবং বোঝবার চেষ্টা করবে। তাহলে হেডলাইনটা দাও, মডেলের বৈশিষ্ট্য। সেখানে 1 নম্বর দিয়ে লেখো, মডেল কখনো এককভাবে বাক্যে ব্যবহৃত হয় না এবং মডেল এককভাবে কোনো বাক্য সম্পাদন করতে পারে না। এই মডেলের পরে মেন ভার্ব না বসালে সেই মডেল বাক্য গঠন করতে পারে না। তাহলে মডেলের পর একটি মেন ভার্বকে অবশ্যই বসাতে হবে এবং সেই মেন ভার্বটি অবশ্যই হবে বর্তমান কালের রূপে বা ফার্স্ট ফর্মে। যেমন দেখো, আমি একটা বাক্য নিচ্ছি, আই ক্যান ইট। তাহলে দেখো এখানে কর্তা আছে, মডেল দিয়েছি ক্যান ইট। তাহলে আই ক্যান ইট, এটা কিন্তু বাক্যটা সঠিক নয়, কারণ এখানে মডেল দিয়েছি, মডেল দিয়ে কিন্তু আমরা মেন ভার্বটা বসাইনি। তাহলে এক্ষেত্রে সঠিক বাক্য গঠনের জন্য আমাকে মডেলের পরে একটা মেন ভার্ব বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেখানে একটা মেন ভার্ব বসিয়ে দিয়ে আমরা বাক্যটা এভাবে করব, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তাহলে দেখো, এই আই ক্যান ইট যে বাক্যটা আমি বললাম ওটা কিন্তু ত্রুটিপূর্ণ বাক্য, কিন্তু আই ক্যান ডু ইট যখন আমি বললাম তখন বাক্যটি সঠিক।
এই হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে না মডালের ব্যবহার বাক্যের সাবজেক্ট বা কর্তার পার্সন এবং নাম্বারের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ বাক্যের কর্তার নাম্বার বা পার্সন পরিবর্তিত হতে পারে, কিন্তু মডালের রূপের কোনোদিন পরিবর্তন হবে না বা কোনোরূপ পরিবর্তন হবে না। অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট তার পার্সন এবং নাম্বার পরিবর্তিত হলেও সেক্ষেত্রে মডালের কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, আমি একটা বাক্য নিয়েছি, আই ক্যান ডু ইট। এখানে মডালটা কি এসছে? ক্যান। আবার দেখো, যখন আমরা কর্তাটাকে পাল্টে দিচ্ছি, হি ক্যান ডু ইট, তাহলে এখানেও দেখো ক্যানই বসলো। আবার একটা বাক্য নিচ্ছি, দে ক্যান ডু ইট, তাহলে এখানেও দেখো ক্যানই বসলো। তাহলে অর্থাৎ আমরা এটা লক্ষ্য করলাম যে বাক্যের কর্তা বিভিন্ন পার্সন বা নাম্বার অনুযায়ী পরিবর্তিত হলেও মডালের কোনো পরিবর্তন হচ্ছে না। আর একটা বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, সেটা কি না এই মডালের সঙ্গে বা মডালের পরে নট বসিয়ে আমরা সেই বাক্যটিকে নেগেটিভ বা নাবাচক করতে পারি। আবার কোনো বাক্যের মডালটিকে সাবজেক্টের আগে ব্যবহার করে সেই বাক্যটাকে জিজ্ঞাসাবাচক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আনতে পারি। যেমন দেখো, আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারি না, তাহলে ক্যানের পর নট বসিয়ে আমি এটা নাবাচক বাক্যে পরিবর্তিত করলাম। আবার জিজ্ঞাসাবাচকের একটা উদাহরণ আমি দিচ্ছি, ক্যান আই ডু ইট, আমি কি এটা করতে পারি? তাহলে দেখো, আই হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্ট, তার আগে মডালটা বসে এটা জিজ্ঞাসাবাচক বাক্যে পরিবর্তিত করব। তাহলে এই হচ্ছে মোটামুটি মডালের বৈশিষ্ট্য। এরপর একটি মডালের ব্যবহার তোমাদের জানতে হবে এবং তাদের উদাহরণ তোমাদের জানতে হবে। তোমরা আবার হেডলাইন দাও, ক্যানের ব্যবহার। তাহলে ক্যানের ব্যবহার আমরা এবার শিখব। খাতার একদিকে লেখো ব্যবহার, আর একদিকে লেখো বাক্যের সাহায্যে উদাহরণ। 1 নম্বর লেখো ব্যবহারের ঘরে সামর্থ্য বোঝাতে, অর্থাৎ এবিলিটি বোঝাতে। এটা উদাহরণটা কী হবে না, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। তাহলে এখানে আমার সামর্থ্যটা বোঝাচ্ছি সাঁতার কাটার ব্যাপারে। তাহলে এই যে আমরা ক্যানটা এখানে ইউজ করলাম একটা সামর্থ্য বোঝাবার জন্য। এই মডেলটার তলায় দাগ দিয়ে রাখো। আমি একটা কথা বলে রাখছি, যখন উদাহরণ তোমরা লিখবে খাতায়, তখন প্রত্যেকটি মডেলের নিচে দাগ দিয়ে রাখবে, যাতে তোমাদের পড়ার সময় সেটা সহজেই নজরে পড়ে। আমি কিন্তু বারবার বলবো না, প্রতি ক্ষেত্রে মডেলের তলায় তোমরা একটা দাগ বসিয়ে নেবে। ওকে, এবার 2 নম্বর ব্যবহার, সেটা হচ্ছে অনুমতি দিতে, পারমিশন দিতে। তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। উদাহরণে লেখো, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। 3 নম্বর, অনুমতি নিতে, পারমিশন নিতে। এখানে এই বাক্যটা কি দিচ্ছি দেখো, ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন, ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন, জিজ্ঞাসার চিহ্ন দেবে, আমি কি তোমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি? তাহলে দেখো এখানে মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে সাবজেক্ট বা কর্তা অনুমতি চাইছে। ওকে, 4 নম্বর, কোনো পোলাইট
রিকোয়েস্ট বা বিনম্র অনুরোধ বোঝাতে। লেখো বিনম্র অনুরোধ বোঝাতে, পোলাইট রিকোয়েস্ট বোঝাতে। দেখো উদাহরণটা আমরা কি দেবো না, ক্যান ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমায় কিছু টাকা দিতে পারো। তাহলে দেখো এই বাক্যটার সাহায্যে একটা অনুরোধ ভাব প্রকাশ আসছে। এই গেল ক্যানের ব্যবহার, ব্যাস এই চারটে মনে রাখলেই হবে। এরপর তোমরা হেডলাইন দাও, কুডের ব্যবহার। ঠিক একইভাবে একদিকে ব্যবহার আর একদিকে উদাহরণ লিখে রাখো। এবার কুডের ক্ষেত্রে আমি ব্যবহারের ঘরে বলবো 1 নম্বর দিয়ে লেখো না, সামর্থ্য বোঝাতে। আমরা ক্যান দিয়ে যেমন সামর্থ্য দেখিয়েছি, তেমনি কুড দিয়েও সামর্থ্য বা এবিলিটি বোঝাতে ব্যবহার করা হয় এই মডেলটিকে। যেমন দেখো একটা বাক্যের সাথে উদাহরণ দিচ্ছি না, দ্য গার্ল কুড সিং ওয়েল, মেয়েটা ভালো গান গাইতে পারত। তাহলে এখানে দেখো মেয়েটির সামর্থ্য বোঝাচ্ছে গান গাওয়ার ব্যাপারে এই কুড মডেলটির সাহায্যে। এরপর আমরা ক্যানের ক্ষেত্রে আগে যেমন করেছিলাম কোনো বিনম্র অনুরোধের ক্ষেত্রে, এখানেও তোমরা 2 নম্বরে লেখো বিনম্র অনুরোধ বোঝাতে, কোনো একটা পোলাইটলি রিকোয়েস্ট করতে বা বোঝাতে। যেমন একটা উদাহরণ লেখো, কুড ইউ হেল্প মি উইথ সাম মানি, জিজ্ঞাসার চিহ্ন দাও, তুমি কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারো। তাহলে দেখো এই কুডের সাহায্যে আমরা একটা পোলাইট রিকোয়েস্ট খাড়া করতে পারলাম। এরপর কুডের আর একটা ব্যবহার আছে অনুমতি নিতে, পারমিশন নিতে। এটা তোমরা ক্যানেও পেয়েছো, কুডেও তোমরা সেই ব্যবহারটা লিখলে। এবং এর উদাহরণটা আমি বলছি অনুমতির ক্ষেত্রে, অনুমতি নেওয়ার ক্ষেত্রে না, কুড আই ইউজ ইয়োর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি। অবশ্যই বাক্যটায় জিজ্ঞাসায় চিহ্নটি দিয়ে নেবে। ওকে, এই গেল কুডের ব্যবহার, ব্যাস এ কথা মনে রাখলেই হবে। এরপর তোমরা লিখবে মেয়ের ব্যবহার, MAY, মেয়ের ব্যবহার। ঠিক অনুরূপভাবে খাতায় একদিকে ব্যবহার আর একদিকে উদাহরণ লিখে রাখো। এবার মেয়ের ক্ষেত্রে ব্যবহারের করে 1 নম্বর দিয়ে লেখো অনুমতি নিতে, অনুমতি নিতে, পারমিশন নিতে। তোমরা এটা ক্লাসে প্রায়ই বলো এবং তোমরা এই বাক্যটার সঙ্গে একবারই পরিচিত। যখন তোমরা বাইরে থেকে এসে ক্লাসে ঢোকো তখন তোমরা কি বলো, স্যার ভেতরে আসতে পারি, বা অনেকে ইংরেজিতে বলেই ফেলে, যে বাক্যটা আমি বলবো লিখে রাখো, মে আই কাম ইন স্যার। বুঝতে পারছো, আমি কি ভেতরে আসতে পারি মহাশয়। তাই মেয়েটা দেখো এখানে অনুমতি অর্থে কিরাম ব্যবহার করা। আরেকটা হবে অনুমতি দিতে, পারমিশন দিতে। সেখানে কি বাক্য নেব না, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। তাহলে এখানে যাওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া হচ্ছে। বুঝতে পারছো। এবার 3 নম্বর, কোনো একটা সম্ভাবনা বোঝাতে অর্থাৎ পসিবিলিটি বোঝাতে আমরা মেয়ের ব্যবহার করে থাকি। যেমন দেখো, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে এখানে বৃষ্টি হওয়ার ব্যাপারে একটা সম্ভাবনা প্রকাশ করছে মে মডেলটি। ওকে, আরেকটা ব্যবহার আছে মেয়ের, সেটা কি না, কোনো ইচ্ছা বা প্রার্থনা
বোঝাতে, অর্থাৎ উইশ বা প্রেয়ার বোঝাতে। যেমন একটা আমি বাক্য দিচ্ছি, দেখো, ইচ্ছার ক্ষেত্রে বা উইশের ক্ষেত্রে। তুমি দীর্ঘজীবী হও, বাক্যটা লেখো, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আর একটা প্রার্থনার ক্ষেত্রে বলছি, না, মে গড ব্লেস ইউ, BLESS, মে গড ব্লেস ইউ, গডের জিটা অবশ্যই বড় হাতের লিখবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই গেল মেয়ের ব্যবহার। এবার আমি আসবো মাইটের ব্যবহারের ক্ষেত্রে। বুঝতে পারছো? না, তোমরা একইভাবে লেখো মাইটের ব্যবহার। তাহলে একদিকে লেখো ব্যবহার, একদিকে লেখো উদাহরণ। একটা কথা আবার কিন্তু মনে করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু হয়তো ভুলে যাচ্ছ অনেকেই, মডেলগুলোর নিচে দাগ দেওয়ার ব্যাপারটা। দাগ দিয়ে রাখলে তোমাদের মুখস্থ করার ক্ষেত্রে একটু সুবিধা হবে, চট করে নজরে পড়বে। হ্যাঁ, তাহলে বাক্যর উদাহরণটা লিখে মডেলের তলায় অবশ্যই দাগটা দিয়ে নেবে, এটা তোমাদের সুবিধা হবে বুঝতে বা মুখস্থ করতে। যাই হোক, আমি এবার তোমাদের আসছি মাইটের ব্যবহারের ক্ষেত্রে। মাইটের ব্যবহার ঘরে 1 নম্বর দিয়ে লেখো, মেয়ের ক্ষেত্রে যে যে ব্যবহার হয়েছে এখানেও প্রায় সেই একই রকম ব্যবহার, খালি মেয়ের জায়গায় মাইট করে দিতে হবে। 1 নম্বর লেখো সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাতে। আজ বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন টুডে। ঠিক আছে, লিখেছ? আর একটা হচ্ছে অনুমতি নিতে। অনুমতি নিতে, এখানে আমি উদাহরণটা আর বলছি না, ওখানে মেয়ের ঘরে অনুমতি নিতে যে বাক্যটি লিখেছিল ওখানে মেয়ের জায়গায় মাইট বসিয়ে নেবে। বুঝতে পারলে? আর একটা লেখো অনুমতি দিতে, এটা উদাহরণটা আর বলছি না, ওখানে মেয়ের ক্ষেত্রে অনুমতি দিতে যে উদাহরণটা লিখেছিলে সেখানে মেয়ের জায়গায় মাইট বসিয়ে নেবে। এরপর আমি আসছি মাস্টের ব্যবহারে। তাহলে হেডলাইন দাও, মাস্টের ব্যবহার। একদিকে ব্যবহার, একদিকে উদাহরণ লিখে নাও। 1 নম্বর লেখো কোনো কর্তব্য সম্পাদন করা বোঝাতে, ডিউটি। উদাহরণটা যেমন একটা লেখো, না, ইউ মাস্ট ডু ইউর ডিউটি, ইউ মাস্ট ডু ইউর ডিউটি, তুমি অবশ্যই তোমার কর্তব্য করবে। এই একটা হলো। আর একটা মাস্ট ব্যবহৃত হয়, লেখো কোনো দৃঢ়তা বোঝাতে, দৃঢ়তায় বোঝাতে, যাকে ইংরেজিতে বলে স্ট্রং উইল, স্ট্রং উইল, WILL। এক্ষেত্রে উদাহরণটা লেখো, আমি এটা অবশ্যই করব। এই বাংলায় প্রথমে বললাম, ইংরেজিটা লেখো, আই মাস্ট ডু ইট, আই মাস্ট ডু ইট। আর একটা ব্যবহার হয় নিশ্চয়তা বোঝাতে, অর্থাৎ সার্টেনটি বোঝাতে। ঠিক আছে, নিশ্চয়তা বোঝাতে। এক্ষেত্রে একটা বাক্য উদাহরণ তোমরা লেখো, না, মানুষ অবশ্যই মরবে। এই বাংলাটা আগে বললাম, ইংরেজিটা লেখো, ম্যান মাস্ট ডাই, ম্যান মাস্ট ডাই, মানুষ অবশ্যই মরবে। এই হচ্ছে মোটামুটি মাস্টের ব্যবহার, আর দরকার নেই এগুলো, ব্যাস। এরপর তোমাদের আরও বাকি রইল 5টা মডেলের ব্যবহার এবং উদাহরণ। এটা আমি আজকে আর করছি না, এটা নেক্সট ক্লাসে নেক্সট দিন আমি তোমাদের বলবো। তোমরা আজকে যে পর্যন্ত বললাম মডেলের ব্যাপারে, সেগুলো ভালো করে ভিডিওটা দেখে ভালো করে শুনে সেগুলো খাতায় লিপিবদ্ধ করবে, ভালো করে মুখস্থ করবে, ভালো করে বুঝবে, হ্যাঁ, এবং অবশ্যই সেগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আর আগের দিনের যে কাজগুলো আমি দিয়েছিলাম, হোম টাস্কগুলো, সে ব্যাপারে বলি, সেটা আজকে আমি আর দেখছি না। আমি নেক্সট দিন বাকি মডেলটা করাবার পরে, হ্যাঁ, সেই পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের যে হোম টাস্ক দিয়েছিলাম তোমাদের পাঠ্য বই থেকে, আমি সেগুলো কারেকশন করব, তোমরা মিলিয়ে নেবে। আজকে পর্যন্ত
আচ্ছা, একটা কথা বলি তোমাদের, আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম ওই ডিগ্রি চেঞ্জ নিয়ে, সেখানে হোম ট্যাক্সের ব্যাপারে আমি তোমাদের ওই কী বলে পাঠ্য বইয়ের পেজ নম্বর বলে দিয়েছিলাম। সেটা তোমরা অবশ্যই যে হোম ট্যাক্সগুলো আমি দিয়েছিলাম সেটা অবশ্যই ওই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেটা তোমরা ক্লিক করে দেখে নেবে। আর বাদবাকি যে আমি হোম ট্যাক্স দিয়েছিলাম সেগুলো তোমাদের আমি পদে মুখে পড়ে দিয়েছিলাম, সেগুলো আশা করি দেখবার দরকার নেই ডেসক্রিপশন বক্স খুলে। ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমি